রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রমজানের বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ছে, পাশাপাশি মাংসের দাম বাড়ছে। এই যে রমজানের দাম বেড়ে যাওয়া প্রত্যেক বছর, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো আমাদের দেশের ট্রেন্ড চলে আসছে, বহু বছর যাবত দেখে আসছি। রমজান আসলেই এক শ্রেণীর ব্যবসায়ীরা প্রত্যেকটা প্রোডাক্ট মজুত করে হোক, যেভাবে করে হোক, ম্যানিপুলেট করে হোক, বাজার থেকে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই পদ্ধতি তো চলে আসছে। আজকে 50 বছর যাবত দেখে আসছি। আমি হয়তো 20-25 বছর যাবত ব্যবসায় ইনভলভ আছি। আমরা দেখছি যে রমজান আসলেই সমস্ত কিছুর প্রোডাক্টের দাম বেড়ে যায়, টাকা দিলে সব প্রোডাক্ট পাওয়া যায়। তো এটা দেখার কিছু নেই, এটা আমরা সয়ে গেছে আমাদের। এখন সামনে রমজান, এখন থেকেই শুরু হয়েছে বাজার বাড়তি। আপনি দেখতে পাচ্ছেন যে এলপিজির যে সমস্যা, আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলন করেছিলাম, অথচ সরকারের তরফ থেকে একটি ওয়ার্ড এখন পর্যন্ত এলপিজির ব্যাপারে আমরা শুনতে পাইনি। সেই এলপিজির 1300 টাকা গ্যাস আমরা এখনো 3200, 2800, কোনো কোনো জায়গায় 3500 টাকা দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না। টাকা দিচ্ছি, গ্যাস পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। আমাদের প্রথম কুকিং এর একটা বড় হচ্ছে আপনার এলপিজি। সেই এলপিজি সংকট থেকেই শুরু হয়েছে সবকিছু। আমরা দেখতে পেলাম আপনার রিপোর্টে অলরেডি বাজারে 50 টাকা থেকে 100 টাকা বেড়ে গেছে আপনার খাসি এবং গরুর দাম। সেটা রমজান পর্যন্ত কতটুকু যায় সেটা বোধগম্য নয় আসলে। আপনি দেখবেন যে খেজুর নিয়ে প্রতি বছরই একটা আলোচনা হয়। আমি জানি না আমাদের দেশের সরকারে যে কি আছে, কি ভূতটা ওই ভেতরে আছে আমলাতন্ত্রে। তারা ওই খেজুরের মধ্যে এমন ভাবে একটা ইম্পোর্ট ডিউটি বসিয়ে দেয় যেটা সাধারণ মানুষ যেটা অ্যাফোর্ড করতে পারে, একদম কম দামি খেজুর, সেই খেজুরটা এখন 400 টাকার কাছাকাছি চলে গেছে, যেটা আগে 100 টাকায় 150 টাকায় খেজুরটা পাওয়া যেত। এখন আমরা কাকে বলবো? আসলে সরকারও নাই, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। আর যারা বিগত সরকার ছিল তারাও আমরা দেখতে পাইনি রমজানে কোনো উদ্যোগ নিয়েছে। বেসিক্যালি রমজানে আমার মনে হয় আমলাতন্ত্র এবং সরকার দুজনে মিলে বড় বড় সিন্ডিকেট, বড় বড় ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এই সাধারণ মানুষের পকেট হাতিয়ে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয় আর কি। এটা হচ্ছে ট্রেন্ড চলছে আমাদের দেশে। এখন রমজানের আগেই যে পরিস্থিতি চলছে বাজারে, কিছু পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তো রমজানের মধ্যে যে ইফতার একটা অনেক বড় একটা বলা যায় যে আমাদের মানে রমজানের অনেক বড় একটা আকর্ষণ ইফতারটাকে কেন্দ্র করে, সেই ইফতার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোর দাম রমজানে আরো বাড়তে পারে কিনা, কি সম্ভাবনা আছে? অবশ্যই বাড়বে। আপনি দেখেন কোনো না কোনো অজুহাত পেলেই আপনার দাম বেড়ে যায়। আপনি এখন চট্টগ্রাম বন্দরে একটা ধর্মঘট চলছে। আমরা কিছুদিন আগে রিপোর্ট দেখেছি যে লাইটার জাহাজে প্রায় 700-র উপরে লাইটার জাহাজে ভাসছে, তারা আমদানি খালাস করছে না প্রোডাক্ট, বিকজ অফ একটা শর্টেজ তৈরি করে তারপর খালাস করার পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো আমাদের কাছ থেকে খাতিয়ে নেবে। এখন আমরা আসলে রেস্তোরাঁ ব্যবসায়ীরা একটু সংকটে আছি। আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে যারা একটা বড় গোষ্ঠী কিন্তু আমাদের দেশে সাইলেন্ট অবস্থায় আছে, আমাদের কিন্তু সেল কিন্তু 30%-এর কাছাকাছি ড্রপ সে তখন থেকেই। তো এখন আমাদের এই বাজার পরিস্থিতি নর্মাল না হওয়া পর্যন্ত, এবং এই রমজানে আমরা গত বছর রমজানেও কিন্তু আমরা আশানুরূপ সাড়া পাইনি। এরকম রমজানে যে একটা উৎসব মুখর ছিল আমাদের রেস্তোরাঁ সেক্টরে, সন্ধ্যার পরে সেহরিতে সবকিছু মিলে, সেটা গত বছর একবারে ছিলই না রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। এবারও কিন্তু নির্বাচন পরবর্তী কি হবে একটা শঙ্কা কাজ করছে আমাদের মধ্যে, যে নির্বাচন আদৌ হবে কি হবে না, এবং নির্বাচনে যেই একটা বড় গোষ্ঠী অনুপস্থিত আছে এবং এই নির্বাচনে কি সংঘাত কি অনিবার্য কিনা, সেটা আমরা ছোট ছোট ব্যবসায়ীরা শঙ্কিত। আমরা বুঝতে পারছি না যে নির্বাচন পরবর্তী সহিংসতাটা কোন পর্যায়ে যায় বা নর্মাল হয় কিনা। এই জন্য আমার মনে হয় যেটা বড় একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা আমাদের সেক্টরে পাবো, কারণ এখন পর্যন্ত আমাদের সেক্টরে আমরা দেখতে পাচ্ছি না ওই রকম উদ্যোগ যে আমরা একটা রমজানে দেখা যাচ্ছে রমজান শুরু হওয়ার 1 মাস থেকে 20 দিন আগেই কিন্তু আমরা প্রস্তুতি নিতে শুরু করি, কিন্তু এবার আমরা নিজেরাও ওই রকম প্রস্তুতি নিতে পারছি না। কারণ আমরা এখন যদি দাম বেড়ে যায় নিত্যপণ্যের, আপনারা কি ইফতার সামগ্রীর দাম বাড়িয়ে দেবেন? অবভিয়াসলি আমরা যে দাম বাড়াবো, দাম তো বাড়বেই কনফার্ম, কারণ দাম বাড়ার ট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। তো এখন সামনে কি কোন পর্যায়ে দামটা যায়, ইলেকশন পরবর্তী যদি ধরেন যাতায়াত ব্যবস্থা যদি খারাপ থাকে, যোগাযোগ যদি বিচ্ছিন্ন থাকে, কোনো প্রকার যদি পলিটিক্যাল আনরেস্ট হয়, সেই ক্ষেত্রে দাম কোথায় যাবে নোবডি নোজ। তো যদি সব ঠিক থাকে, যদি সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে হয়তো দাম এখন তো বাড়তি আসেই। আর একটা গোষ্ঠী তো রমজান শুরু হওয়ার আগেই, এই যে আপনি ধরেন যে ফার্স্ট উইকে স্যালারি পেয়েছে মানুষ, এখন বাজার সদাই করবে, রমজান আসার আগে বাড়তি দামে অলরেডি কিনছে, এবং যারা কিনতে পারে নাই, অনেকের স্যালারি 10 তারিখে 12 তারিখে পরেও হয়, তাদের এই ইলেকশনের 4-5 দিন বন্ধ, এরপর যদি কি হয়, এই একটা উৎকণ্ঠা তো আসেই। সেই জন্য আমরা ওয়েট করছি যে সিচুয়েশন দেখে আমরা প্রাইস নির্ধারণ করব, কারণ আমরা জানি না যে এই যে গরুর মাংস, আমরা বহুদিন বলে আসছি যে গরুর মাংস যদি ইম্পোর্টের একটা ব্যবস্থা করা হয়, আমরা 400 টাকায় বাংলাদেশে হালাল মাংস দিতে পারবো ইম্পোর্ট।
একটা গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য আপনি হয়তো অনুসন্ধানী সাংবাদিকতা করলে আপনারা পাবেন বাংলাদেশের একটা বড় শিল্প গোষ্ঠী, একটা না অনেকগুলো বড় শিল্প গোষ্ঠী ফার্মিং এর নামে তারা ইম্পোর্ট করতে দিচ্ছে না, এই ফার্মিং করে করে তারা ওইখান থেকে টাকা, কালো টাকাটা হোয়াইট করছে, কারণ কৃষিতে একটা বড় সাবসিডি নেওয়া যায়। এবং পাশাপাশি তারা একটা গোষ্ঠীকে, সাধারণ কৃষক এখন আর গরু ওইভাবে পালে না। আপনার এখন আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন এক্সপোর্ট করতেছে গরুর মাংস। তাহলে এই যে বাজার যে অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে, তো এগুলো নিয়ন্ত্রণ কেন করতে পারছে না সরকার? দেখেন, সরকার কেন করতে পারছে না এটা বলার অপেক্ষার, কারণ আমরা ওই রকম সরকার আজ পর্যন্ত পাইনি যারা দেশের মানুষের, সাধারণ মানুষের কথা চিন্তা করবে। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এখনো দেখতে পাচ্ছি আমরা তাই। ক্ষমতায় কিভাবে যেতে হবে আমরা কিন্তু এই পলিটিক্যাল দলগুলোর কাছ থেকে ওইরকম কোনো, আমরা রেস্তোরাঁ সমিতি বলেছি যে আপনারা একটা এজেন্ডা দেন। আমাদের সেক্টরটা তো 4 কোটি মানুষ প্রতিদিন আমাদের সেক্টরে খাওয়া দাওয়া করে সারা বাংলাদেশে। 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সেক্টরটার সাথে ইনভলভ আছে। 30 লক্ষ শ্রমিক এই সেক্টরে কাজ করে। 4,82,000 রেস্তোরাঁ মালিক আছে এই সেক্টরে। আমরা 20% এককভাবে আপনার কনজিউমার প্রোডাক্ট কনজিউম করি, অথচ কোনো পলিটিক্যাল দল থেকে এই একটা সেক্টরে কোনো কমিটমেন্ট পাই নাই যে আমরা নির্বাচিত হলে এই সেক্টরটাকে আমরা ঢেলে সাজাবো, আমরা নির্বাচিত হলে এই সেক্টরটা যাতে এমনভাবে তৈরি করবো যাতে একটা সেফটি ফুড এবং রিজনেবল প্রাইসে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ যাতে খুশিতে খেতে পারে, মানে এই সেক্টর আরো বুমিং হয়। এই সেক্টরে অনভিজ্ঞ শ্রমিক অনেক কিছু আছে, এটার জন্য আলাদা একটা সেগমেন্ট করতে হবে, তাহলে বলতে পারবো। এখন বাজার নিয়ে বলি, আমাদের সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাজার অস্থিতিশীল হলে। কারণ আমরা সকালবেলা চাইলেই, আজকে যে দামে আমরা গ্যাস কিনছি, কালকে সকালে যদি বলি গ্যাস পাইনি, ডাবল দামে গ্যাস এবং কিনছি। পাশাপাশি কিন্তু সাধারণ ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হ্যাঁ, হচ্ছে। আমি এটাই বললাম যে গ্যাস আজকে যে দামে ডাবল দিয়ে কিনেছি, আমি কিন্তু কালকে সকালে দাম বাড়াতে পারবো না, ভোক্তা কিন্তু আমার উপর চড়াও হবে। এই বিষয়টা হচ্ছে সরকারের শক্ত হাতে মনিটরিং করা কিভাবে উচিত। শক্ত করবে? সরকারই তো জড়িত আমি মনে করি। আমলাতন্ত্র বলেন আর পলিটিশিয়ানরা বলেন, সবাই মিলে একটা গোষ্ঠীকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই পলিসি নির্ধারণ করে। সেই পলিসির কারণে আপনি দেখেন তিতাস গ্যাসকে অকার্যকর করে, বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনকে অকার্যকর করে তারা এলপিজির দিকে চলে গেল। নানানভাবে প্রচার প্রচারণা করলো, খড়ি দিয়ে রান্না করলে স্বাস্থ্য ঝুঁকি, এই ঝুঁকি সেই ঝুঁকি, আমরা মেনে নিলাম, ঠিক আছে, এলপিজির উপর আমরা ডিপেন্ডেন্ট। সেই এলপিজি সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আপনি দেখেন 40টা কোম্পানিকে, সেই নির্দিষ্ট কোম্পানি, তাদের একটা করে লাইসেন্স লাগবে। এই 40টা কোম্পানিকে লাইসেন্স দেওয়ার পরেও আপনি দেখেন এখন পর্যন্ত যেই লুটটা এই 3 মাসে গ্যাস সংকটের কথা বলে লুট করলো সাধারণ মানুষের টাকা সরকারের। এই বিষয়ে আমরা আরো একদিন হয়তো আলোচনা করবো Sure, আপনার sure. সাথে। আমাদের সময়ের খুবই স্বল্পতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং রমজানের নিত্য পণ্যের বাজার নিয়ে তিনি আমাদেরকে কথা বলছিলেন। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পর।